রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট আমাদের ষোড়শ শতাব্দীর বাংলায় নিয়ে যাবে। ভাবুন তো, এক রাজপ্রাসাদের ভেতরে দানা বাঁধছে এক শীতল ষড়যন্ত্র, আর তার থেকেও বড় হয়ে উঠছে এক বাবা আর তার ছেলের মধ্যে আদর্শের লড়াই। চলুন এই গল্পের একদম গভীরে ঢোকা যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা গভীর যন্ত্রণা দিয়ে। এই কথাগুলো আর কারণ নয়, স্বয়ং যুবরাজ উদয়াদিত্যের, যিনি জন্মেছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন এক সোনার খাঁচায় আটকা পড়েছেন। আসলে এই একটা কথাই বুঝিয়ে দেয় তার ভেতরের সব দ্বন্দ্ব আর কষ্ট। তো আমাদের গল্পের একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন যুবরাজ উদয়াদিত্য। ভীষণ নরম মনের একজন মানুষ। তার দুনিয়া আর তার বাবা মহারাজ প্রতাপাদিত্যের ক্ষমতালোভী নিষ্ঠুর দুনিয়া, দুটো যেন দুটো আলাদা জগৎ। আর এই দুই জগতের সংঘাতই কিন্তু এই গল্পের আসল ভিত্তি। সমস্যাটা হলো উদয়াদিত্যের এই নরম স্বভাবটাই তার বাবা মহারাজ প্রতাপাদিত্যের দুশ্চিন্তার কারণ। তিনি চান তার ছেলে হবে একজন কঠোর যোগ্য উত্তরাধিকারী, কিন্তু ছেলের মধ্যে তিনি কেবল একজন দুর্বল শাসককেই দেখতে পান। আর এই নিয়েই বাবা ছেলের মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ফাটল। রাজার চোখে ছেলের এই ব্যর্থতা যেন একেবারে স্পষ্ট হয়ে গেল একটা ঘটনায়। আচ্ছা, ঘটনাটা কি? উদয়াদিত্যকে রোশেনখা পরগনার দায়িত্ব দেয়া হলো, আর তিনি সেখানে গিয়ে প্রজাদের কষ্ট দেখে খাজনা কমিয়ে দিলেন। প্রজারা তো তাকে দুহাত তুলে আশীর্বাদ করল, কিন্তু রাজকোষে খালি হয়ে যাচ্ছে। তার বাবা এই কাজটাকে দেখলেন চরম অযোগ্যতা হিসেবে। এখানেই দেখুন, একদিকে মানবতা আর অন্যদিকে রাজসভার কঠিন বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়ে গেল। চলুন এবার গল্পের ফোকাসটা একটু ঘোরানো যাক। এবার আসা যাক প্রতিনায়কের দিকে, মহারাজ প্রতাপাদিত্য। এমন একজন মানুষ যিনি তার রাজ্যের জন্য যে কোনো কিছুই করতে পারেন, তা যত নিষ্ঠুরই হোক না কেন। রাজার দর্শনটা ছিল কিন্তু বেশ ভয়ঙ্কর। তিনি মনে করতেন রাজ্যের ভালোর জন্য নিজের পরিবারের কাউকে কেটে ফেলতেও দ্বিধা করা উচিত নয়। আর এই নির্মম যুক্তি দিয়েই তিনি তার পরের ভয়ঙ্কর কাজের জন্য নিজেকে তৈরি করছিলেন। ভাবা যায়, গল্পের সবচেয়ে মর্মান্তিক ষড়যন্ত্রটা কি? মহারাজ প্রতাপাদিত্য তার নিজেরই কাকা বসন্ত রায়কে খুন করার জন্য দুজন গুপ্তঘাতক ঠিক করেছেন। পরিকল্পনাটা হলো, যশোর যাওয়ার পথে যখন বসন্ত রায় অসতর্ক থাকবেন তখনই তাকে শেষ করে দেওয়া হবে। এই স্লাইডটা দেখলেই বাবার ছেলের মধ্যেকার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে প্রতাপাদিত্য, যার কাছে ক্ষমতার জন্য যে কোনো নিষ্ঠুরতাই ঠিক, আর অন্যদিকে উদয়াদিত্য, যার কাছে মানুষের মানবিকতাই সবচেয়ে বড় কথা। এই দুই আদর্শের সংঘাত তো হওয়ারই ছিল। এবার গল্পে এমন একটা নাটকীয় মোড় আসে, যা আমাদের এই অনিচ্ছুক রাজকুমারকে শেষ পর্যন্ত একটা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করে। বোনের কাছে এই সাংঘাতিক খবরটা পেয়ে উদয়াদিত্য আর স্থির থাকতে পারেন না। তাকে এক রুদ্ধশ্বাস অভিযানে নামতেই হয়। জীবনের প্রথমবার তাকে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হয়, শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। ব্যাস, এবার শুরু হলো উদয়াদিত্যের এক মরিয়া দৌড়। সময়ের বিরুদ্ধে লড়ে তাকে বাঁচাতে হবে তার দাদামশাইকে। শুরু হলো এক দমবন্ধ করা অভিযান। একা রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে দিলেন যুবরাজ। মাথায় তখন একটাই চিন্তা, হত্যাকারীদের পৌঁছানোর আগেই তাকে পৌঁছাতে হবে, যে কোনোভাবে আটকাতে হবে এই খুন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ রাত। তার বুক চিরে শুধু শোনা যাচ্ছে ঘোড়ার খুরের শব্দ, টকবক টকবক। প্রত্যেকটা মুহূর্ত যে কত দামি, কারণ প্রত্যেকটা মুহূর্তই যেন বসন্ত রায়কে মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। উদয়াদিত্যের মাথায় একটাই চিন্তা, একটুও যদি দেরি হয় তাহলেই কিন্তু সর্বনাশ। এই অভিযানটা যে কতটা কঠিন ছিল তা এই একটা ঘটনা থেকেই বোঝা যায়। যুবরাজ তার সবচেয়ে প্রিয় ঘোড়াটাকে হারালেন, কিন্তু তিনি তো সবকিছু বাজি রেখেই নেমেছিলেন এই মিশনটা সফল করতে। চলুন এবার সিনটা একটু পাল্টাই। গল্পটাকে নিয়ে যাই এমন একটা দৃশ্যে যেখানে লুকিয়ে আছে চরম নাটকীয়তা। মানে শিকার এখানে অজান্তেই তার শিকারীর একেবারে মুখোমুখি। এখানেই তৈরি হয় এক অদ্ভুত নাটকীয় পরিস্থিতি। বসন্ত রায় মানুষটা এতটাই সরল যে তিনি একজন অচেনা পথিককে আপন ভেবে গর্ব জুড়ে দিয়েছেন। তিনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না যে এই পথিকই আসলে তার মৃত্যুদূত। কি আশ্চর্য পরিহাস, তাই না? বসন্ত রায় নিজের অজান্তেই
তার হত্যাকারীকে শান্তির বাণী শোনাচ্ছেন। তার চরিত্রের মহত্ব আর গভীরতা এই একটা কথাতেই যেন ফুটে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে পৌঁছান উদয়াদিত্য। একদিকে যুবরাজের আগমন আর অন্যদিকে বসন্ত রায়ের কথায় ঘাতকটির মনও গলে যায়। সে তার অস্ত্র ফেলে দিয়ে সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। তার মানে ষড়যন্ত্র প্রায় সফল হয়ে গিয়েছিল। ঘাতকের ভাই মিথ্যে কথা বলে রক্ষীদের সরিয়ে দিয়েছিল, পথ একদম পরিষ্কার ছিল। কিন্তু বসন্ত রায়ের ওই সরলতা আর মহৎ ব্যবহার ঘাতকের মনকে এমনভাবে নাড়া দেয় যে সে শেষ মুহূর্তে আর কাজটা করতে পারে না। এখানেই বসন্ত রায়ের চরিত্রটা আমাদের আরও অবাক করে দেয়। নিজের জীবন যে বিপদে সেটা জানার পরেও তিনি পালানোর কথা ভাবেন না, বরং তিনি ঠিক করেন তিনি নিজেই রাজার কাছে যাবেন, তাকে এই পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনবেন। বিপদ হয়তো আপাতত কেটে গেছে, কিন্তু আসল সংঘাত তো সবে শুরু হতে চলেছে। যখন বাবা আর ছেলের আদর্শের লড়াই একেবারে মুখোমুখি হবে, তখন তার পরিণতি কি হবে? এই প্রশ্নটাই আমাদের রেখে যায় গল্পের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায়।